আমরা মূলত আলোচনা করব প্রসারণ নিয়ে, এবং এই প্রসারণের মধ্যে তিনটে ভাগ হচ্ছে। একটা হচ্ছে কঠিন, তরল ও গ্যাস, এই তিন ধরনের পদার্থের প্রসারণ। তাহলে এখন বিষয় হচ্ছে যে প্রসারণ যে পড়ছি সেই প্রসারণের কারণটা কি। তাহলে প্রসারণের যে কারণ দেখতে হবে, তাহলে আমি বলবো ধরে নাও কিছু পদার্থ আছে, কয়টা পদার্থ আছে। পদার্থ মানেই হচ্ছে অনেকগুলো অণুর সমষ্টি, এবং এই পদার্থটার তাপমাত্রা T1। তাহলে এই পদার্থটার একটা তাপমাত্রা রয়েছে, এবং তাপমাত্রা রয়েছে মানেই এর তাপও রয়েছে, তার মানে একটা শক্তি আছে। যদি এটা কঠিন পদার্থ হয় বা তরল পদার্থ হয় বা গ্যাসীয় পদার্থ হয়, তাহলে যদি তার মধ্যে তাপ থাকে, তাহলে সেই তাপের প্রভাবটা কি হয়। আমরা দেখি একটা পদার্থ স্থির হয়ে বসে আছে, তার মানে তার মধ্যে যে তাপটা আছে, সেই তাপ মানে শক্তি আছে, সেই শক্তি তাহলে কি করছে, বলছে যে তাপের ফলে বা এই তাপীয় উত্তেজনার জন্য প্রতিটা পদার্থের কণায় নিজের অবস্থানকে ফিক্স রেখে কম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। তাহলে এই কম্পনটা কম হবে যদি তার তাপ বা তাপ শক্তি কম হয় বা তাপমাত্রা কম হয়। এবং যদি কোনো কারণে একে তাপ দেওয়া যায়, তার মানে যদি এর মধ্যে অতিরিক্ত তাপ দেওয়ার ফলে শক্তি বৃদ্ধি করা যায় বা তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এর মধ্যে কম্পনটা কি হবে, বেড়ে যাবে। তাহলে আমরা দেখছিলাম যে প্রাথমিক অবস্থায় এই বস্তুর মধ্যে তাপমাত্রা বা এই বস্তুর তাপমাত্রা T1। এখন যখন একে তাপ দেওয়া হলো, তাহলে কি হলো, একে প্লাস তাপ, তার প্রভাবটা কি, তার প্রভাবটা হচ্ছে তাপ শক্তি বৃদ্ধি। তাপ শক্তি বৃদ্ধি মানেই হচ্ছে কম্পন বৃদ্ধি। এই কম্পন বৃদ্ধির ফলে কি হবে, যে ধরে নাও আগে কণাগুলো যখন কাঁপছিল তাদের মধ্যে যা ব্যবধান হবে, এখন যদি কণাগুলোর মধ্যে কম্পনটা বেড়ে যায়, তাহলে ওদের মধ্যে ব্যবধান কি হবে, বেড়ে যাচ্ছে। আগে কণাগুলো কাছাকাছি ছিল, ওদের কম্পন যখনই বেড়ে গেল তখন কি হলো, ওরা পরস্পর থেকে দূরে সরে গেল। তাহলে এই যে দূরে সরে গেল, এই দূরে সরে যাওয়াটাই হচ্ছে প্রসারণের মূল কারণ। একইভাবে যদি এখান থেকে তাপ নিয়ে নেওয়া যায়, তার মানে শক্তি কমিয়ে দেওয়া হলো, তাহলে ওর প্রথমে কম্পন বেশি ছিল, যখন তাপটা নিয়ে নেওয়া হলো তখন তাপমাত্রা কমে গেল, মানে ওর শক্তি কমে গেল, ফলে কম্পন কমে গেল, তখন ওরা কি হবে, কাছাকাছি চলে আসবে। তাহলে তাপের প্রভাবে যে প্রসারণ, তার মূল কারণটাই হচ্ছে এই কম্পনের হ্রাস বা বৃদ্ধি। তাহলে এই হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে যদি বলি, তাহলে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে এই প্রসারণের মূল পার্থক্য কোথায় হবে। কঠিন পদার্থের অণুগুলো কি হয়, খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে গ্যাপটা খুব কম হয়, তারা খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে তাদের প্রসারণ বা কম্পন বৃদ্ধিটা খুব বেশি হবে না, কারণ ওরা একে অপরের সঙ্গে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এর ফলে কি হচ্ছে, ওদের কিন্তু প্রসারণ খুব বেশি হতে পারছে না। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, ওদের মধ্যে বন্ধনটা দৃঢ় হয়, কিন্তু এতটাও দৃঢ় হয় না যে ওরা পরস্পর নির্দিষ্ট একটা ব্যবধান রাখবে। সেই কারণে কি হচ্ছে, তরলের ক্ষেত্রে সেই তাপীয় প্রসারণ বা তাপের প্রভাবে যে প্রসারণ সেটা অনেক বেশি হচ্ছে। গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বলই নেই, কিছু কিছু ক্ষেত্রে কিছু লোকাল ফোর্স কাজ করে, তাছাড়া নির্দিষ্ট কোনো বল কাজই করে না। ফলে যখনই কোনো একটা গ্যাসের অণুকে আমি তাপ দিচ্ছি, ওর কম্পন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে ফলে গ্যাসের কণাগুলো খুব দ্রুত আয়তন প্রসারণ ঘটাচ্ছে। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণটা কম হবে, তরলের ক্ষেত্রে একটু বেশি হবে, গ্যাসের ক্ষেত্রে খুব বেশি হবে। দেখা গেছে কঠিন পদার্থের প্রসারণ খুব কম হয়, তরলেরটা তার থেকে একটু বেশি হয়, এবং গ্যাসের খুব বেশি হয়। যেহেতু গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা খুব বেশি হয়, তাই গ্যাসের প্রসারণটা একটু আলাদাভাবে পড়তে হবে। আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণটা প্রায় একই থিওরির সাহায্যে করিয়ে দিতে পারবো। এবার আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা প্রসারণ নিয়ে আলোচনা করব বা আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তার আগে
আমাদের প্রথমে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। কি বলছে? আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মানে কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যেটাকে আমি 1 প্লাস x তার স্কয়ার লিখতাম তাহলে কত হতো 1 প্লাস 2x প্লাস x স্কয়ার। একইভাবে a প্লাস b হোল কিউব মানে কত হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে 1 প্লাস x কিউব তাহলে 1 প্লাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস x কিউব। বা a প্লাস b মানে a প্লাস b হয়, বা a প্লাস b টু দি পাওয়ার 1 মানে a প্লাস b। ঠিক তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 1 মানে 1 প্লাস x। এবার প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটা করলাম এই ক্ষেত্রে একটা রাশি হচ্ছে 1, একটা রাশি হচ্ছে x। এবার কি হতে পারে? x টা 1 এর সমান হতে পারে, x টা গ্রেটার দ্যান 1 হতে পারে, x টা লেস দ্যান 1 হতে পারে। গ্রেটার দ্যান 1 হলে কত হতে পারে? সেক্ষেত্রে x ইকুয়াল টু হতে পারে 2, 5, 10 যা কিছু হতে পারে। লেস দ্যান 1 মানে কত হতে পারে? x এর মান 0.99 থেকে শুরু করে 0.0001, তারও কিছু হতে পারে, আরো কম হতে পারে 0.0000000001 হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে বলতে পারি যে x এর মান যদি এত হয় তাহলে সেক্ষেত্রে x টা 1 এর থেকে ছোট বা 1 x এর থেকে বড়। কিন্তু যখনই আমি বলবো x ইকুয়াল 0.00000001 বা x ইকুয়াল টু 0.00000025, তাহলে এটা কত? এটা তো 1 এর থেকে কম কিন্তু খুব কম। 1 এর তুলনায় এটা যেহেতু খুব কম তাহলে এই ক্ষেত্রগুলোকে আমরা বলবো x টা 1 এর তুলনায় খুব ছোট। এবার এই সব ক্ষেত্রে কি হচ্ছে? x স্কয়ার কত হচ্ছে? 0. এত হচ্ছে। তাই দেখো x এর মান যখন এত হলো x স্কয়ারটা কি হয়? তার থেকে আরো ছোট হয়ে গেল। যদি আমরা x কিউব করি তাহলে সেটা আরো ছোট হবে, x টু দি পাওয়ার 4 করলেও আরো ছোট হবে। তাহলে এই যে এই জায়গাগুলো যখন x এর মান 1 এর থেকে খুব ছোট তখন x এর অন্য ঊর্ধ্বঘাতগুলো 1 এর থেকে আরো ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে এই টার্মগুলোকে আমরা প্রায় শূন্য বলতে পারবো। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে যদি x টা 1 এর তুলনায় খুব ছোট হয় তাহলে x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4 যাই হোক না কেন এটাকে প্রায় শূন্য ধরে নেব। তাহলে এবার এই যে আমি এখানে পেয়েছি 1 প্লাস x স্কয়ার সমান 1 প্লাস 2x প্লাস x স্কয়ার। এবার কি বলছে? যদি x টা 1 এর তুলনায় খুব ছোট হয় তাহলে x স্কয়ারটা কত হবে? প্রায় শূন্য হবে। এইটা হচ্ছে প্রায় শূন্যের চিহ্ন, প্রায় শূন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 প্লাস x স্কয়ার 1 প্লাস 2x। তো সেক্ষেত্রে x কিউবটাও প্রায় শূন্য হবে। তাহলে 1 প্লাস x কিউব সমান সমান প্রায় সমান কার সঙ্গে হবে? 1 প্লাস 3x, কারণ এই টার্ম এবং এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 1 মানে কত? 1 প্লাস x, তাই থাকলো। তাহলে আমরা দেখো তাহলে কি বলতে পারি? যখন আমি 1 প্লাস x টু দি পাওয়ার 1 বলছি তখন 1 প্লাস x হলো, মানে এটাকে লিখতে হবে 1 প্লাস 1 ইন্টু x। পাওয়ারটা আছে 1, সামনে বসলো 1। এখানে যখন আমি কিউব করলাম তখন পাওয়ারটা আছে 3, x এর সামনে বসলো 3। এখানে যখন আমি স্কয়ার করলাম তখন পাওয়ারটা আছে 2, সামনে বসলো 2। তাহলে একে আমরা সাধারণভাবে বলতে পারবো 1 প্লাস x টু দি পাওয়ার n সমান সমান 1 প্লাস nx। শর্ত একটাই, x এর মান 1 এর থেকে খুব ছোট হবে।
এখন ধরে নাও আমরা কঠিন পদার্থের কথা বলছি, কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণটা 3 প্রকারের হতে পারে। একটা হতে পারে দৈর্ঘ্য বা প্রস্থ, একটা হতে পারে ক্ষেত্রফল, একটা হতে পারে আয়তন। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণটা নিয়ে আলোচনা করি। আমরা একটা রেখা বরাবর কিছু কঠিন পদার্থের কণাকে নিলাম। এই কণাগুলোর প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা হচ্ছে L1 এবং তাপমাত্রা হচ্ছে T1। এবার আমরা কি করলাম, একে আমি বাইরে থেকে যখন তাপ দিলাম, তাহলে কি হবে, এই কণার তাপ দেওয়া হলে এই কণাগুলোর কম্পন বাড়বে, ফলে এদের মধ্যে প্রাথমিক যে ব্যবধান আছে সেই ব্যবধানটা একটু বেড়ে গেল। তাহলে ব্যবধান বেড়ে গেলে এরা পরস্পর থেকে দূরে সরে গেল। তাহলে এই যে পরস্পর থেকে দূরে সরে গেল, দেখো তাহলে এর এখন দৈর্ঘ্য হয়ে গেল L2 এবং তাপমাত্রা T2, যেখানে T2টা গ্রেটার দেন T1 এবং অবশ্যই L2টা গ্রেটার দেন L1। তাহলে প্রশ্ন হচ্ছে এর প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা থেকে এখনকার দৈর্ঘ্যটা বেশি হলো, দৈর্ঘ্যটা বেড়ে গেল কতটা, L2 মাইনাস L1। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধির কারণটা কি, তাপমাত্রা বেড়ে গেল। প্রথমে ছিল T1 T2, তার মানে বেড়ে গেল কত, T2 মাইনাস T1। আমি যদি তাপমাত্রা অল্প বাড়াতাম তাহলে দৈর্ঘ্যটাও অল্প বৃদ্ধি পেত, এবং তাপমাত্রা যদি বেশি বৃদ্ধি করতাম তাহলে দৈর্ঘ্যটাও বেশি বৃদ্ধি পেত। তাহলে আমি বলতেই পারি L2 মাইনাস L1 proportional to T2 minus T1। অর্থাৎ দৈর্ঘ্যের এই পরিবর্তনটা নির্ভর করছে, বা দৈর্ঘ্যের প্রসারণটা নির্ভর করছে উষ্ণতার পরিবর্তনের উপরে। এরপরে আমরা কি বলতে পারি, যে দেখো যে ধরে নাও এখানটায় মাত্র 2টো কণা থাকতো, এবার যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি তখন কি হবে, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, তারপরে দৈর্ঘ্য প্রসারণ হবে। যে দুটোর জায়গায় যদি 3টে কণা থাকতো তাই সেক্ষেত্রেও দৈর্ঘ্য প্রসারণ হতো। একই হতো কি, দেখতেই পাচ্ছ, যদি আমি দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্য অল্প নিতাম তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কম হতো, প্রাথমিক দৈর্ঘ্য বেশি নিয়ে দৈর্ঘ্যের প্রসারণ একটু বেশি হবে, এবং প্রাথমিক দৈর্ঘ্য যদি অনেক বেশি নিই তাহলে দৈর্ঘ্যের প্রসারণ খুব বেশি হবে। তার মানে দৈর্ঘ্যের প্রসারণটা কিন্তু প্রাথমিক দৈর্ঘ্যের উপরেও নির্ভর করছে। তাহলে আমি বলতে পারি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1। তাহলে এই দুটো সমীকরণকে আমরা একভাবে লিখতে পারি, L2 মাইনাস L1 proportional to L1 into T2 minus T1। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে আমি বলতে পারি L2 minus L1 সমান সমান এটা কনস্ট্যান্ট, সমানুপাতটাকে সমান করবো তাই কনস্ট্যান্ট, ইন্টু L1 ইন্টু T2 minus T1। তাহলে কনস্ট্যান্টটা কি দাঁড়ালো, L2 minus L1 by L1 into T2 minus T1। এখন যদি T2 minus T1 যদি 1 হয়, L1টা যদি 1 হয়, তাহলে কনস্ট্যান্টের মানটা কি দাঁড়াচ্ছে, L2 minus L1 বা L2 minus 1। আমি L2 minus L1টাই বলবো, কারণ L2 minus L1টা বোঝাচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে বলছে কোনো পদার্থের একক উষ্ণতার পরিবর্তনে প্রাথমিক প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে একটা ধ্রুবক বলা হচ্ছে, এবং এই ধ্রুবকটাকে আমরা বলছি আলফা। আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝি, কোন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতার পরিবর্তনের জন্য যে দৈর্ঘ্যের প্রসারণ হয় বা যে দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে আমরা বলছি সেই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা দেখো খুব সহজে এই সমীকরণ থেকে বলতে পারি, উপরেও আছে দৈর্ঘ্য, নিচে আছে দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা। তাহলে আলফা এর একক কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এবং এর মাত্রা কি হবে, থিটা ইনভার্স। তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়ালো, L2 minus L1 by L1 into T2 minus T1।
এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে একটু অন্যভাবে আমরা গুছিয়ে লিখতে পারি। আমরা পেয়েছি L2 - L1 সমান কনস্ট্যান্ট মানে আলফা ইনটু L1 ইনটু T2 - T1। তাহলে L2 ইকুয়াল টু কি দাঁড়ালো L1 প্লাস L1 ইনটু আলফা ইনটু T2 - T1। তাহলে L2 ইকুয়াল টু কি হচ্ছে L1 1 প্লাস আলফা T2 - T1। এটা হচ্ছে মূল সমীকরণ। এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি যে যদি T1 টা 0 ডিগ্রি সেলসিয়াস এবং L1 টা L0 হয় এবং T2 টা T ডিগ্রি সেলসিয়াস এবং L2 টা যদি LT হয়, তাহলে এখানে মানটা বসাও L সাফিক্স T ইকুয়াল টু L0 1 প্লাস আলফা T মাইনাস 0 বা LT ইকুয়াল টু L0 1 প্লাস আলফা T। অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এটা। এখানটা একটা কথা বলি যে আমরা যে বলছি আলফা, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করছে শুধুমাত্র উষ্ণতার এককের উপরে, এবং সেই কারণেই আমরা বলতে পারি যে বিভিন্ন এককে আলফার মানটা মানে সেলসিয়াস, ফারেনহাইট বা কেলভিন স্কেলে আলফার যে মানটা হবে সেই মানটার মধ্যে একটা সম্পর্ক থাকবে। আমরা একটু আগেই দেখেছিলাম 1 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট। সেই জন্য আমরা এক্ষেত্রে থেকে বলতে পারি আলফা সি ইকুয়াল টু 9/5 অফ আলফা এফ। এবং আমরা উষ্ণতার পরম স্কেলের সংজ্ঞা থেকে বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 কেলভিন ধরে প্রতি 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তনকে আমরা যদি 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন ধরি, তাহলে যে স্কেলটা তাকে বলছে পরম স্কেল বা উষ্ণতার পরম শূন্য স্কেল বা কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের সংজ্ঞাতেই বলা হচ্ছে যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন মানে 1 কেলভিন পরিবর্তন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তন মানেই হচ্ছে যে কেলভিন স্কেলে আমি 1 কেলভিন উষ্ণতারই পরিবর্তন করছি, এবং সেক্ষেত্রে সেই জন্য কেলভিন স্কেলে আলফার মানটা সেলসিয়াস স্কেলে আলফার মানের সমান হয়। খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক এটা, অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। নেক্সট আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে। দেখো একটা বস্তু আছে, যে বস্তুটা অনেকগুলো কণা দিয়ে তৈরি। যখন এর আমি তাপমাত্রা ছিল T1, তখন এর ক্ষেত্রফল ছিল S1। এবার আমি কি করলাম, একে তাপ দিলাম। একে তাপ দেওয়ার ফলে কি হবে, তাপমাত্রা বাড়বে, এবং তাপমাত্রা বাড়ার ফলে কি হবে, কণাগুলোর মধ্যে ব্যবধান বাড়বে। ব্যবধান কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর না, প্রস্থ বরাবরও বাড়বে, এবং এর ফলে কি হবে, কণাটা প্রসারিত হবে। আমি শুধু বাইরের কণাগুলোকে আঁকলাম, ভেতরের কণাগুলোকে আমি আঁকছি না। তাহলে এখন তাপমাত্রা হচ্ছে T2 এবং ক্ষেত্রফল S2। এক্ষেত্রে T1 এর থেকে বড় হচ্ছে T2 এবং S1 এর থেকেও বড় হচ্ছে S2। তাহলে এই যে প্রসারণ হলো, এই প্রসারণের কারণটা কি, এই প্রসারণের কারণটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি খুব সহজেই বলতে পারবো S2 - S1 প্রপোর্শনাল টু T2 - T1। এখন দেখো দ্বিতীয় কথা একটু বলি, যে যদি আমি এর ক্ষেত্রফলটা কম নিতাম, এইটুকু যদি ক্ষেত্রফল নিতাম, তাই সেই অংশটুকু কি হতো, প্রসারিত হতো। যেহেতু আমি ক্ষেত্রফলটা অল্প নিচ্ছি, তাহলে ক্ষেত্রফলের প্রসারণটাও কি হচ্ছে, অল্পই হচ্ছে। কিন্তু যেহেতু আমি যদি টোটালটার কথা ভাবি, গোটা বস্তুর কথা ভাবি, তার ক্ষেত্রে প্রসারণটা কিন্তু অনেক বেশি হয়েছে। তার মানে এই প্রসারণটা, ক্ষেত্রফলের প্রসারণটা নির্ভর করছে প্রাথমিক ক্ষেত্রফলের উপরে। আমি যদি প্রথমে অল্প ক্ষেত্রফল ধরি, তাই প্রসারণটা অল্প হবে। যদি প্রাথমিক ক্ষেত্রফল বেশি নিই, তাই ক্ষেত্রফলের প্রসারণটা কিন্তু অনেক বেশি হবে। তাহলে সেই যুক্তিতে আমি লিখতে পারি ক্ষেত্রফলের পরিবর্তন নির্ভর করছে প্রাথমিক ক্ষেত্রফলের উপরে। তাহলে আবার আমি এই দুটো সমীকরণকে একভাবে লিখতে পারি S2 - S1 প্রপোর্শনাল টু S1 ইনটু T2 - T1। তাহলে S2 - S1 সমান সমান একটা কনস্ট্যান্ট
ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে কনস্ট্যান্টটা কি দাঁড়ালো? তাহলে কনস্ট্যান্ট দাঁড়ালো S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এখন যদি S1 টা 1 হয় এবং T2 মাইনাস T1 টা যদি 1 হয়, তাহলে সেই কনস্ট্যান্টটা কত হচ্ছে? S2 মাইনাস S1 বা S2 মাইনাস 1। তাহলে একক ক্ষেত্রযুক্ত কোনো ক্ষেত্রফলের একক উষ্ণতার পরিবর্তনে যে ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাকে আমরা একটা কনস্ট্যান্ট বলছি। এই কনস্ট্যান্টটা যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে বা ক্ষেত্রফলের প্রসারের সঙ্গে যুক্ত, তাই একে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবং একে প্রকাশ করা হয় বিটা দিয়ে। তাহলে বিটা সমান সমান S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে একইভাবে তোমরা খুব সহজেই বুঝতে পারছো এর এককটা হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এবং এর মাত্রা কি হবে? থিটা ইনভার্স। এবং আমরা ঠিক আগের বারের মতনই আলফার ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে আলফার মধ্যে সম্পর্কগুলো বললাম, ঠিক এখনো আমি এদের মধ্যে সম্পর্কগুলো বলতে পারি। বিটা সি সমান সমান 9/5 অফ বিটা এ সমান সমান বিটা কে। আবার দেখো আমরা বলতে পারি S2 মাইনাস S1 সমান সমান বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1 বা S2 ইকুয়াল টু S1 প্লাস S1 বিটা। তাহলে S2 ইকুয়াল টু S1 কমন নিলাম, 1 প্লাস বিটা T2 মাইনাস T1। ঠিক আগের মতো একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবং আমরা বলতে পারি T1 টা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং S1 টাকে যদি আমি S0 বলি, T2 টা যদি T ডিগ্রি সেলসিয়াস হয় এবং S2 টাকে যদি আমি S সাফিক্সে T বলি, তাহলে এখান থেকে আমি আগের মতোই পেয়ে যাব ST ইকুয়াল টু S0 1 প্লাস বিটা T। আমরা একইভাবে আয়তন প্রসারণটাও আলোচনা করব।